ইরান যখন প্রতিবেশী আরব দেশগুলোর আমেরিকান বেসকে অ্যাটাক করছে, আসলে নগর পোড়ালে দেবালয় এড়ায় না, এই অবস্থায় হয়েছে। বাহরাইন কিন্তু আহ, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটা রেজলিউশন এনেছে এইটিকে কন্ডেম করে। স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমাদের কূটনৈতিক সাংবাদিক জনাব শেখ শাহরিয়ার জামান। আমরা তার কাছ থেকে একটু বিস্তারিত শুনি, বাংলাদেশ আসলে তার অবস্থান কি এই জায়গায়, এটিও তার কাছ থেকে শুনবো। ধন্যবাদ। আপনি যেটা বললেন যে নগর পুড়লে দেবালয় এড়ায় না। যুদ্ধ, এখনকার যুদ্ধ কিন্তু ঠিক ওই ব্যাটলফিল্ড না। এটা কিন্তু আরও অনেক বিস্তৃত হয়ে থাকে, যেটাকে বলে হাইব্রিড যুদ্ধ। সেটা ওই সাইবার ওয়ারও হতে পারে, আবার নিউ ইয়র্কের ইউনাইটেড নেশনসের হেডকোয়ার্টারও হতে পারে, বা পৃথিবীর বিভিন্ন ক্যাপিটালেও বিভিন্ন ডিপ্লোম্যাটদের ছোটাছুটির মাধ্যমে হয়ে থাকে। তো এই একই ধরনের একটা জিনিস আমরা দেখি নিউ ইয়র্কে ইউএন হেডকোয়ার্টার একটা ঘটছে। আমরা সবাই জানি যে এই গত 28শে ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত যা রয়েছে, ইসরায়েল এবং ইউএস ইরানের উপরে হামলা চালাচ্ছে, ওই পাশে লেবাননের উপরে হামলা চালাচ্ছে, এবং এটা রিটালিয়েটরি অ্যাকশন হিসেবে ইরান, হেজবুল্লাহ তারাও কিন্তু পাল্টা আঘাত হানছে। তো এই আঘাত হানাটা শুধু কিন্তু ইসরায়েলের উপরে সীমাবদ্ধ না। গোটা মিডল ইস্টে ইউএসের বিভিন্ন ধরনের ইন্টারেস্ট রয়েছে। সে ফর এক্সাম্পল বেইজেস, ওদের 19টার মতো বেজ রয়েছে। বিভিন্ন তেল যে শোধনাগারগুলো ছিল, হরমুজ স্ট্রেইট, যেখান দিয়ে প্রায় 20% মতো তেল, গ্লোবাল তেল, ওই পথ দিয়ে চলাফেরা করে। তো সেই জায়গাগুলো তো কিন্তু ইরান হিট করছে। এই রেজলিউশন যেটার কথা আমরা বলছি, যেটা গত 10ই মার্চ বাহরাইন স্পন্সর্ড রেজলিউশন, সেখানে তারা ইরান যে বিশেষ করে গালফের যে 6টা কান্ট্রি, বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব, ওমান এবং ইউএই, এই 6টা দেশে যে আক্রমণ চালাচ্ছে বিভিন্ন জায়গায়, সেটাকে তারা এই রেজলিউশনের মাধ্যমে কন্ডেম করেছে। তারা টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি এবং সভরেন্টিকে ইনভোক করে তারা বলছে যে এটা তাদের অধিকার, যে এখানে তারা তাদেরকে আক্রমণ করা জন্য ইউএনের থেকে একটা বার আছে। তারপরে আরেকটা যেটা বলছে যে ইমিডিয়েটলি যেন ইরান এই আক্রমণটাকে বন্ধ করে, এবং আরেকটা পয়েন্ট যেটা আছে যে এই ধরনের আক্রমণ হলে তাদেরও অধিকার আছে যে তারা যেন রিটালিয়েটরি অ্যাকশন নিতে পারে ইরানের উপরে। তো এই মোটা দাগে এইখানে এই যে রেজলিউশনটা, সেখানে তারা যে শব্দগুলো ব্যবহার করছে, যে হেনিয়াস অ্যাক্ট, এই ধরনের অ্যাগ্রেসিভ, এই ধরনের শব্দ এইখানে ব্যবহার করেছে, স্ট্রংলি কন্ডেম করা হয়েছে ইরানকে। তো এই প্রেক্ষাপটে অবশ্যই এই রেজলিউশনটা সিকিউরিটি কাউন্সিল আমরা সবাই জানি যে 15 জন মেম্বার, 5 জন পার্মানেন্ট এবং 10 জন নন পার্মানেন্ট, যারা ইলেকশনের ভিত্তিতে ইউএন সিকিউরিটি কাউন্সিলের মেম্বার হিসেবে জয়েন করে। তো এই রেজলিউশনটা যেটা হয়ে থাকে, ইউএনের সিকিউরিটি কাউন্সিলে একটা রেজলিউশন ওই মেম্বারগুলোই এনে থাকে। এইটার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে এই কারণে যে এটা ওপেন করে দেওয়া হয়েছে, যারা নন মেম্বার, মানে সিকিউরিটি কাউন্সিলের মেম্বার না, তারাও এই রেজলিউশনে পার্ট হতে পারবে কো স্পন্সর হিসেবে। তো স্বাভাবিকভাবে বাংলাদেশের একটা তো স্টেক এই যুদ্ধের ভিতরে রয়েছে, বিশেষ করে গালফে ইন্টারেস্ট, তাদের তেলের বিষয়, শ্রমবাজার, সব কিছু মিলিয়ে। কিন্তু এই রেজলিউশনের যে ওয়ার্ডিং এবং এটাতে যে পক্ষ বিপক্ষ নেওয়া, সেইগুলো সব দিকে যদি বিবেচনা করে, ব্যালেন্সিং অ্যাক্ট এবং প্র্যাগম্যাটিজমের কারণে বাংলাদেশ এখন পর্যন্ত নিজেদেরকে এই রেজলিউশনের সাথে সম্পৃক্ত করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। ইন এ সেন্স তারা একটা নিউট্রাল অবস্থান নেওয়ার চেষ্টা করছে, যাতে করে তারা ইরানের পক্ষে বা বিপক্ষে, অথবা গালফের পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থানে তারা এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।